প্রথমে একটা দৃশ্য কল্পনা করা যাক। একটা হাই স্কুলের বেসবল ম্যাচ চলছে। মাঠে টান টান উত্তেজনা। হঠাৎ একদম অপ্রত্যাশিতভাবে হাত ফসকে একটা ব্যাট তীব্র বেগে উড়ে এসে সরাসরি আঘাত করল এক তরুণের মুখে। বাপরে, শুনেই তো শিউরে ওঠার মতো অবস্থা। হ্যাঁ, আঘাতটা এতই মারাত্মক ছিল যে মুহূর্তের মধ্যে তার মুখের হাড় ভেঙে চুরমার হয়ে যায়। চোখ একদম জায়গা থেকে সরে যায় এবং ছেলেটি সরাসরি কোমায় চলে যায়। হুম, মানে দীর্ঘ আর চরম যন্ত্রণাদায়ক একটা হাসপাতাল জীবন শুরু হলো তখন। একদম। এই গল্পটা কিন্তু কোনো সিনেমার দৃশ্য নয়। এটা জেমস ক্লিয়ার নামের এক ব্যক্তির নিজের জীবনের একদম বাস্তব ঘটনা। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হলো সে ভয়াবহ অবস্থা থেকে তার ফিরে আসাটা, তাই না? ঠিক তাই, স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য তিনি কোনো পাহাড় সম বা অবাস্তব লক্ষ্য ঠিক করেননি। বরং তিনি কেবল ছোট ছোট দৈনন্দিন অভ্যাসের ওপর নির্ভর করেছিলেন। যেমন ধরা যাক, প্রতিদিন সামান্য একটু হাঁটা অথবা ঠিক সময়ে ঘুমানোর চেষ্টা করা। হ্যাঁ, এই ছোটখাটো কাজের মাধ্যমেই নিজের জীবনের নিয়ন্ত্রণ একটু একটু করে ফিরে পাওয়া। হুম, আর সেই ছোট ছোট পদক্ষেপগুলোই কিন্তু পরবর্তী সময়ে এক বিশাল পরিবর্তনের জন্ম দিয়েছিল। কোনো জাদুকরী উপায়ে নয়, বরং স্রেফ ধারাবাহিকতার মাধ্যমে। তো আজকের এই গভীর আলোচনায় আমরা জেমস ক্লিয়ারের বিশ্বজুড়ে সাড়া জাগানো বই অ্যাটমিক হ্যাবিটসের উপর ভিত্তি করে তৈরি একটা বিস্তৃত অডিওবুক সামারির একেবারে গভীরে প্রবেশ করব। হ্যাঁ, আমাদের আজকের মূল মিশনই হলো এটা খুঁজে বের করা যে কিভাবে খুব ছোট আর প্রায় অদৃশ্য কিছু দৈনন্দিন অভ্যাস আমাদের জীবন, আত্মপরিচয় বা আইডেন্টিটি আর ব্যক্তিগত সিস্টেমকে আমূল বদলে দিতে পারে। হুম এই পুরো প্রক্রিয়ার শুরুটা বুঝতে হলে সোর্সে দেওয়া দারুণ একটা রূপক বা অ্যানালজির কথা বলতে হয়। ওই আইস কিউব অ্যানালজি বা বরফের টুকরোর উদাহরণটা, তাই তো? একদম। ধরা যাক একটা ঘরের তাপমাত্রা 25 ডিগ্রি ফারেনহাইট। সেখানে একটা বরফের টুকরো রাখা আছে। ঘরের তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে। ২৬, ২৭, ২৮, ২৯। হ্যাঁ, কিন্তু বরফের কোনো দৃশ্যমান পরিবর্তন হচ্ছে না। এমনকি ৩১ ডিগ্রিতেও বরফ যেমন ছিল ঠিক তেমনই থাকে। কিন্তু যেই তাপমাত্রা ৩২ ডিগ্রিতে পৌঁছায়, অমনি বরফটা গলতে শুরু করে। একটু দাঁড়ান, তার মানে এই যে প্রথম দিকের ২৫ থেকে ৩১ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়ল, সেই পরিবর্তনগুলো আপাতদৃষ্টিতে অদৃশ্য মনে হলেও সেগুলো কি পুরোপুরি বৃথা যায়নি? এখানেই আসলে বিজ্ঞানটা লুকিয়ে আছে। পূর্বের সব তাপমাত্রার শক্তি সেখানে জমা হচ্ছিল, হারিয়ে যায়নি। ও আচ্ছা, আর এই অপেক্ষার অবস্থাকেই সোর্সে বলা হয়েছে প্ল্যাটো অফ ল্যাটেন্ট পোটেনশিয়াল। মানুষের অভ্যাসের ক্ষেত্রেও ঠিক এমনটাই ঘটে। প্রথম দিকের পরিশ্রমগুলো বা ওই ছোট ছোট অভ্যাসগুলো কোনো তাৎক্ষণিক ফলাফল না দেখালেও সেগুলো আসলে ভেতরে ভেতরে জমা হতে থাকে। আর একটা নির্দিষ্ট সময় পর সেই সঞ্চিত শক্তির বিস্ময়কর বিস্ফোরণ ঘটে। বরফ গলার এই উদাহরণের মাধ্যমে খুব সহজেই বোঝা যায় যে যে কোনো ফলাফল পেতে বেশ কিছুটা সময় লাগে। আর ঠিক এই অপেক্ষার সময়েই, মানে ওই প্ল্যাটো অফ ল্যাটেন্ট পোটেনশিয়ালের পর্যায়েই বেশিরভাগ মানুষ হতাশ হয়ে হাল ছেড়ে দেয়। হুম কারণ মানুষের স্বভাবই হলো সিস্টেম বা প্রক্রিয়ার চেয়ে কেবল ফলাফলের দিকে বেশি মনোযোগ দেওয়া, লক্ষ্যের দিকে বা গোলসের দিকে। হ্যাঁ, সোর্স থেকে ঠিক এই জায়গাটিতে সরাসরি একটা কথা উদ্ধৃত না করলেই নয়। জেমস ক্লিয়ার বলেছেন, কেউ কখনো তার লক্ষ্যের সমকক্ষ হয়ে ওঠে না, বরং সে তার সিস্টেমের বা প্রক্রিয়ার স্তরে নেমে যায়। ঠিক আছে, বিষয়টা একটু খুলে দেখা যাক। তার মানে হলো বিজয়ী এবং পরাজিত উভয়েরই কিন্তু লক্ষ্য একই থাকে। অবশ্যই, অলিম্পিকে অংশগ্রহণকারী প্রতিটি দৌড়বিদের লক্ষ্যই থাকে স্বর্ণপদক জয় করা। আবার চাকরির পরীক্ষায় অংশ নেওয়া সবারই লক্ষ্য থাকে চাকরিটা পাওয়া। কিন্তু সবাই তো আর সফল হয় না। তাহলে কি লক্ষ্য নির্ধারণ করাটাই পুরোপুরি অর্থহীন? উম, একটা রূপক ব্যবহার করলে বিষয়টা হয়তো পরিষ্কার হবে। লক্ষ্য কি তাহলে মানচিত্রের একটা গন্তব্যের মতো, আর সিস্টেম হলো? গাড়ির ইঞ্জিন। ঠিক তাই। লক্ষ্য ছাড়া চলা যায় না ঠিকই, কিন্তু ইঞ্জিন ছাড়া তো গন্তব্যে পৌঁছানোই অসম্ভব। এখানেই সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো লক্ষ্য মানুষকে কেবল দিক নির্দেশনা দেয়, কিন্তু সিস্টেম বা দৈনন্দিন প্রক্রিয়া সেই গন্তব্যে পৌঁছানোর অগ্রগতি নিশ্চিত করে। হুম, সোর্সে মানুষের পরিবর্তনের ৩টি স্তরের কথা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে: ফলাফল বা আউটকামস, প্রক্রিয়া বা প্রসেস এবং আত্মপরিচয় বা আইডেন্টিটি। সাধারণ মানুষের টেন্ডেন্সি হলো বাইরের স্তর থেকে, অর্থাৎ ফলাফল থেকে পরিবর্তন শুরু করা। যেমন ওজন কমানো বা বই পড়া। কিন্তু এই ধরনের পরিবর্তন তো দীর্ঘস্থায়ী হয় না। আসল পরিবর্তনটা তো শুরু হওয়া উচিত একেবারে ভেতরের স্তর থেকে। মানে আত্মপরিচয় থেকে।
নির্দিষ্ট সংখ্যক বই পড়ার লক্ষ্য নির্ধারণ না করে নিজেকে মনে মনে একজন পাঠক হিসেবে বিশ্বাস করাটাই হলো মূল কাজ। একদম। প্রতিটি ছোট অভ্যাস হল সেই কাঙ্ক্ষিত আত্মপরিচয়ের পক্ষে একটা করে ভোট প্রদান করা। বাহ, এই ভোটের ধারণাটা দারুণ তো। হ্যাঁ, যখন কেউ প্রতিদিন মাত্র ১ পৃষ্ঠা করে বই পড়ে, তখন সে আসলে অবচেতনভাবে নিজেকে একজন পাঠক হিসেবে ভোট দিচ্ছে। হুম। আর দিন শেষে এই অসংখ্য ছোট ছোট ভূতগুলো একত্র হয়ে মানুষের ভেতরে সম্পূর্ণ নতুন এক আত্মপরিচয় তৈরি করে। বুঝতে পেরেছি। কিন্তু যদি এই সিস্টেম বা প্রক্রিয়ায় মানুষের পরিবর্তনের মূল চালিকা শক্তি হয়, তবে মানুষের মস্তিষ্ক আসলে কিভাবে এই অভ্যাসগুলো তৈরি করে? এই প্রশ্নটাই আমাদেরকে অভ্যাসের স্নায়ুবিজ্ঞানের দিকে নিয়ে যায়। আমাদের মস্তিষ্ক কি ইচ্ছে মতো যে কোনো অভ্যাস তৈরি করতে পারে? আসলে মস্তিষ্কের কাজের একটা সুনির্দিষ্ট কাঠামো আছে। স্নায়ুবিজ্ঞানের ভাষায় প্রতিটি অভ্যাসের একটা নির্দিষ্ট চক্র বা হ্যাবিট লুপ থাকে। এর 4টে ধাপ হলো। কিউ বা সংকেত, ক্রেভিং বা আকাঙ্ক্ষা, রেসপন্স বা প্রতিক্রিয়া এবং রিওয়ার্ড বা পুরস্কার। কিভাবে এটা কাজ করে তার একটা সহজ উদাহরণ দেয়া যাক। ধরা যাক মোবাইল ফোনটা হঠাৎ বেজে উঠল। এটা হলো কিউ। তখন মস্তিষ্কে ডোপামিন ছড়িয়ে পড়ে এই ভেবে যে হয়তো প্রিয় কোনো বন্ধুর মেসেজ এসেছে। এটা হলো ক্রেভিং। এরপর মানুষ ফোনটা হাতে তুলে নেয়, যা হলো রেসপন্স। আর মেসেজটা পড়ার পর যে সামাজিক সংযোগের আনন্দটুকু পাওয়া যায় তা হলো রিওয়ার্ড। তার মানে মস্তিষ্ক এই পুরস্কারের আশায় বারবার পুরো চক্রটির পুনরাবৃত্তি করতে চায়। হ্যাঁ, আর এই চক্র ব্যবহার করে কিভাবে নতুন ভালো অভ্যাস তৈরি করা যায় সেটা জানাও খুব জরুরি। এই লুপের ওপর ভিত্তি করেই আচরণের পরিবর্তনের 4টি নিয়মের কথা বলা হয়েছে সোর্সে। কোনো ভালো অভ্যাস তৈরি করতে হলে সেটিকে দৃশ্যমান বা অবভিয়াস, আকর্ষণীয় বা অ্যাট্রাক্টিভ, সহজ এবং তৃপ্তিদায়ক করে তুলতে হবে। আর কোনো খারাপ অভ্যাস ছাড়তে হলে ঠিক এর উল্টো কাজটা করতে হবে। মানে অভ্যাসটিকে অদৃশ্য, অনাকর্ষণীয়, কঠিন এবং অতৃপ্তিদায়ক করে তুলতে হবে। এই অবচেতন অভ্যাসগুলো কি স্মার্টফোনের ব্যাকগ্রাউন্ডে চলতে থাকা এমন কিছু অ্যাপের মতো, যা মানুষ খেয়াল না করলেও সারাদিন ধীরে ধীরে ব্যাটারি খরচ করতে থাকে? দারুণ একটা উপমা। আর এই ব্যাকগ্রাউন্ড অ্যাপগুলোকে বন্ধ করতে হলে আগে তো জানতে হবে কোন অ্যাপগুলো চলছে। এখানেই আসে সচেতনতার প্রসঙ্গ বা অ্যাওয়ারনেস। সোর্সে একজন অভিজ্ঞ নার্স আর রোগীর খুব সুন্দর একটা গল্পের উল্লেখ আছে। হাসপাতালের সব মেশিনের ডেটা একেবারে স্বাভাবিক দেখাচ্ছিল। হ্যাঁ, কিন্তু ওই নার্স শুধুমাত্র রোগীর দিকে তাকিয়েই বুঝতে পেরেছিলেন যে ভেতরে ভেতরে মারাত্মক কিছু একটা ঘটছে। কোনো স্পষ্ট কারণ ছাড়াই তিনি বিপদের সংকেত পেয়েছিলেন। একেই বলে সিচুয়েশনাল অ্যাওয়ারনেস। বছরের পর বছর ধরে রোগীদের দেখতে দেখতে তার মস্তিষ্ক এমন একটা প্যাটার্ন তৈরি করে নিয়েছিল যা অবচেতনভাবেই কাজ করছিল। কিন্তু নিজের দৈনন্দিন জীবনের ক্ষেত্রে এই সচেতনতা কিভাবে আনা সম্ভব? এই জন্য হ্যাবিট স্কোর কার্ড তৈরি করার কথা বলা হয়েছে। সারাদিনের প্রতিটি কাজকে ইতিবাচক, নেতিবাচক এবং নিরপেক্ষ এই 3 ভাগে ভাগ করে লিখে রাখলে অবচেতন কাজগুলো সচেতনতার আলোয় চলে আসে। বিখ্যাত মনস্তাত্ত্বিক কার্ল জাংয়ের দর্শনের সাথে মিলিয়ে বলা যায়, অবচেতন বিষয়গুলোকে সচেতন না করলে মানুষ সেগুলোকে একসময় নিজের ভাগ্য বলে মেনে নেয়। একটু দাঁড়ান, আমি এই জায়গাটিতে একটু খটকা অনুভব করছি। কি রকম? মানে যখন মস্তিষ্ক কিভাবে কাজ করে তা জানা হয়ে যায়, তখন সাধারণত মানুষের স্বভাব হল প্রবল ইচ্ছাশক্তি বা উইল পাওয়ার ব্যবহার করে খারাপ অভ্যাসগুলো কমানোর চেষ্টা করা। আমরা তো সবসময় শুনি সফল মানুষেরা অদম্য ইচ্ছাশক্তির অধিকারী। দাঁতে দাঁত চেপে তারা প্রলোভন ঠেকিয়ে রাখেন। তাহলে কি মোটিভেশনাল স্পিকাররা এতকাল ভুল বলে এসেছেন? এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। আসলে ইচ্ছাশক্তি দীর্ঘমেয়াদে কখনোই কাজ করে না। এটা একটা মরিচিকা মাত্র। ইচ্ছাশক্তির চেয়ে পরিবেশের নকশা বা এনভায়রনমেন্ট ডিজাইন অনেক বেশি শক্তিশালী। ক্যাসিনোর উদাহরণটা খেয়াল করলে বিষয়টা স্পষ্ট হবে। হ্যাঁ, ক্যাসিনোর ভেতরে কোনো ঘড়ি বা জানালা থাকে না। আলো এবং শব্দ এমনভাবে তৈরি করা হয় যাতে মানুষ সময়ের হিসাব পুরোপুরি ভুলে যায় এবং খেলায় ডুবে থাকে। এটা পুরোপুরি চারপাশে পরিবেশের প্রভাব, মানুষের ইচ্ছাশক্তির অভাব নয়। সোর্সে বিখ্যাত ফরাসি লেখক ভিক্টর হিউগোর একটা অসাধারণ গল্প আছে, যা এই বিষয়টিকে আরও পরিষ্কার করে। প্রকাশকের দেওয়া বই জমার সময়সীমা একদম ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছিল, কিন্তু তিনি কেবল বাইরে ঘুরে বেড়াচ্ছিলেন। হ্যাঁ,
এরপর তিনি মরিয়া হয়ে নিজেকে ঘরে আটকে রাখলেন এবং নিজের সব পোশাক একটা সিন্দুকে তালাবদ্ধ করে চাবি অন্য একজনকে দিয়ে দিলেন। বাপরে, শীতে পরার মতো কেবল একটা শাল ছাড়া আর কিছুই ছিল না তার কাছে, যাতে চাইলেও তার পক্ষে বাইরে যাওয়ার কোনো সুযোগ না থাকে। একে বলা হয়েছে কমিটমেন্ট ডিভাইস। এর পাশাপাশি 20 সেকেন্ড রুল বা 20 সেকেন্ডের নিয়মের কথাও বলা হয়েছে। কোনো খারাপ অভ্যাসকে যদি মাত্র 20 সেকেন্ড কঠিন করে তোলা যায়, তবে তা থেকে দূরে থাকা সহজ হয়। যেমন টিভি দেখার অভ্যাস কমাতে চাইলে টিভির রিমোটের ব্যাটারি খুলে অন্য ঘরে লুকিয়ে রাখা। আর অন্যদিকে ভালো অভ্যাসকে সহজ করতে হবে, যেমন সকালে দৌড়াতে যাওয়ার জন্য আগের রাতেই জুতো বের করে চোখের সামনে রাখা। আর ঠিক এখানে বিষয়টা সবচেয়ে কৌতূহল উদ্দীপক হয়ে ওঠে। এর মানে কি এই দাঁড়ায় যে মানুষ মূলত তার চারপাশের পরিবেশের হাতের পুতুল মাত্র? পরিবেশ যেভাবে সাজানো থাকবে, মানুষ কি সেভাবেই আচরণ করবে? চরম শৃঙ্খলাপরায়ণ বা ডিসিপ্লিনড মানুষরা কিন্তু ইচ্ছাশক্তি ব্যবহার করে নিজেদের সারাক্ষণ নিয়ন্ত্রণ করে না। তারা মূলত এমনভাবে তাদের চারপাশের পরিবেশ সাজায় যেখানে কোনো প্রলোভনই থাকে না। মানে তারা প্রলোভন এড়াতে পটু, জোর করে প্রলোভন আটকাতে নয়। এই পরিবেশকে নিজেদের অনুকূলে আনার জন্যই বোধহয় 2 মিনিট রুল বা 2 মিনিটের নিয়মের ধারণাটা এত শক্তিশালী। যে কোনো বিশাল কাজকে মাত্র 2 মিনিটের অভ্যাসে নামিয়ে আনা। হ্যাঁ, 5 কিলোমিটার দৌড়ানোর কথা না ভেবে প্রতিদিন শুধু 2 মিনিট সময় নিয়ে দৌড়ানোর জুতো পরার অভ্যাস করা। সোর্সে মোশন আর অ্যাকশনের একটা দারুণ পার্থক্য টানা হয়েছে। পরিকল্পনা করা বা পড়ার রুটিন বানানো হলো মোশন, আর অন্তত এক পৃষ্ঠা পড়া হলো অ্যাকশন। জুতো পরার পর দৌড়াতে যাওয়ার সম্ভাবনা এমনিতেই বেড়ে যায়, কারণ যে কোনো কাজে শুরু করাটাই মস্তিষ্কের জন্য সবচেয়ে কঠিন অংশ। কিন্তু এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে। পরিবেশ বলতে শুধু ঘরবাড়ি বা চারপাশের দেয়াল বোঝায় না। সমাজের অন্যান্য মানুষ এবং মানুষের নিজস্ব শারীরিক গঠন বা জেনেটিক্সও কিন্তু এক ধরনের পরিবেশ। কিভাবে সমাজ এবং আমাদের জিন আমাদের অভ্যাসকে নিয়ন্ত্রণ করে, সেই আলোচনাটাও খুব চিত্তাকর্ষক। সোর্স বলছে যে 3 ধরনের মানুষের প্রভাব সবচেয়ে বেশি পড়ে: কাছের মানুষ, সাধারণ মানুষ এবং ক্ষমতাধর বা সফল মানুষ। মানুষের ভেতরে সমাজে অন্তর্ভুক্ত বা বিলঙ্গিং হওয়ার এক তীব্র আদিম আকাঙ্ক্ষা কাজ করে। মানুষ একা থাকতে ভয় পায়। আর এই সামাজিক আকাঙ্ক্ষাকে কাজে লাগিয়েই তৈরি করা যায় জবাবদিহিতার চুক্তি বা হ্যাবিট কন্ট্রাক্ট। ব্রায়ান নামের এক ব্যক্তির উদাহরণ দেওয়া হয়েছে, যিনি প্রতিদিন জিমে যাওয়ার জন্য তার কোচের সাথে একটা লিখিত চুক্তি করেছিলেন। জিমে না গেলে $100 এবং ডায়েট নিয়ে মিথ্যা বললে $500 জরিমানা দেওয়ার চুক্তি ছিল। বাপরে, এখানে কেবল টাকার অঙ্কটাই বড় বিষয় ছিল না, বরং অন্য একজনের কাছে নিজের সম্মান হারানোর ভয়টাই তাকে নিয়মের মধ্যে বেঁধে রেখেছিল। কিন্তু সামাজিক পরিবেশের পাশাপাশি মানুষের জন্মগত শারীরিক গঠনেরও তো একটা ভূমিকা আছে। হ্যাঁ, সোর্সে বায়োলজি আর গোল্ডিলক্স রুলের বিষয়টা উল্লেখ করা হয়েছে। মার্কাস নামের একজন পেশাদার স্প্রিন্টার, যার শরীরের পেশিগুলো দ্রুত দৌড়ানোর জন্য গঠিত। অন্যদিকে ক্যালেব নামের একজন ম্যারাথনার, যার শরীর দীর্ঘ সময় ধরে দৌড়ানোর উপযোগী। এখন তারা দুজন যদি একে অপরের খেলা বেছে নিতেন, তবে তারা যত ইচ্ছাশক্তি ব্যবহার করুন না কেন, চরম ব্যর্থ হতেন। কারণ জিন বা জেনেটিক্স মানুষের ভাগ্য নির্ধারণ করে না, কিন্তু এটি সুযোগের ক্ষেত্র বা এরিয়াজ অফ অপরচুনিটি তৈরি করে দেয়। যে কাজে মানুষের জন্মগত সুবিধা আছে, সেই কাজকে অভ্যাসে পরিণত করা অনেক সহজ হয়। তাহলে আধুনিক যুগের এই হাসল কালচারের কি হবে? এই সময় তো চারপাশ থেকে ক্রমাগত চাপ দেয়া হয় যে সবাইকে সব কিছুতে সেরা হতে হবে, সব দুর্বলতা জয় করতে হবে। নিজের স্বভাবের বিরুদ্ধাচরণ করে কোনো অভ্যাস তৈরি করার চেষ্টা করা কি একজন ডানহাতি মানুষের জোর করে বাঁ হাতে লেখার চেষ্টা করার মতো নয়? যদি আমরা বিষয়টাকে বৃহত্তর প্রেক্ষাপটে দেখি, তাহলে বুঝতে পারব যে বিবর্তনগত দিক থেকেই মানুষ তার গোত্র বা কমিউনিটির সাথে মিলেমিশে থাকতে চায় আর নিজের শক্তির জায়গাগুলোতে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তাই নিজের স্বভাবের বিরুদ্ধে অনন্তকাল যুদ্ধ না করে সঠিক গোত্র বা কমিউনিটি খুঁজে বের করাই হল অভ্যাস পরিবর্তনের সবচেয়ে সহজ পথ। এমন একটা পরিবেশ খুঁজে নেওয়া যেখানে কাঙ্ক্ষিত আচরণটি সমাজের সাধারণ নিয়ম, তখন সেই পরিবর্তনটা আর কোনো বোঝা মনে হয় না। পুরো গভীর আলোচনার সারমর্ম টানলে দেখা যায় দৈনন্দিন জীবনে আসল উদ্দেশ্য কখনোই রাতারাতি নিখুঁত হওয়া নয়, বরং ধারাবাহিক থাকা। বিখ্যাত কমেডিয়ান জেরি সাইনফেল্ডের ডোন্ট ব্রেক দ্য চেইন পদ্ধতির কথা এখানে মনে পড়ে যায়। হ্যাঁ,
ক্যালেন্ডারে প্রতিদিনের কাজের শেষে একটা করে লাল ক্রস চিহ্ন দেওয়া আর সেই ক্রস চিহ্নের শেকলটা যেন কোনোভাবেই না ভাঙে সেদিকে মনোযোগ দেওয়া। আর মানুষ মাত্রই ভুল হতে পারে, একদিন কোনো কারণে রুটিন ছুটে যেতেই পারে। কিন্তু সোর্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হল পরপর 2 বার ভুল না করা, নেভার মিস টুয়াইস। একবার ভুল হলে দ্রুত পরের দিনই আবার ট্র্যাকে ফিরে আসা। এই অভ্যাসগুলো আসলে সফল হওয়ার কোনো জাদুকরি হ্যাক নয়, এগুলো মূলত ধাপে ধাপে একজন নতুন মানুষ হয়ে ওঠার হাতিয়ার। তাহলে এই সব কিছুর মানে কি দাঁড়ায়? আমরা এতক্ষণ ধরে জানলাম যে প্রতিদিনের ছোট ছোট অভ্যাসগুলোই একটু একটু করে মানুষের আত্মপরিচয় বা আইডেন্টিটি তৈরি করে। এই অভ্যাসগুলোই প্রমাণ করে একজন মানুষ আসলে কে। কিন্তু একবার ভেবে দেখা যাক, যদি জীবনে হঠাৎ এমন কোনো বড় বিপর্যয় আসে, যেমন গুরুতর অসুস্থতার কারণে মাসের পর মাস বিছানায় পড়ে থাকতে হয়, অথবা অন্য কোনো দেশে পুরোপুরি স্থানান্তরিত হওয়ার কারণে পরিবেশটা আমূল বদলে যায়, যার ফলে রাতারাতি পুরনো সব দৈনন্দিন অভ্যাস করার সুযোগ কেড়ে নেওয়া হয়, তখন এই পরম যত্নে গড়ে তোলা আত্মপরিচয়ের কি হবে? যখন এত সাধের তৈরি করা সিস্টেমগুলো চিরচেনা পরিবেশ পুরোপুরি ভেঙে পড়ে, তখনও কি মানুষের ভেতরের সেই মূল সত্তাটা একই থাকে? নাকি সেই ধ্বংসস্তূপের ভেতর থেকে সম্পূর্ণ নতুন কোনো অভ্যাসের হাত ধরে নতুন করে জন্ম নিতে হয়? এই কৌতূহলোদ্দীপক প্রশ্নটি নিয়েই আমাদের আজকের এই গভীর আলোচনা এখানেই শেষ করছি। নতুন কোনো বিষয় নিয়ে আবারও কথা হবে।